বিশ্বকাপে গোলের রেকর্ডে শীর্ষে ব্রাজিল। মেসির সেই ট্যাকল নিয়ে ফিফার কাছে নালিশ করল আলজেরিয়া। খুলনায় 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ চলছে। দেশে আরও কমল স্বর্ণের দাম। সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতার বিকল্প নেই, যশোরে পিআইবির প্রশিক্ষণে বললেন প্রতিমন্ত্রী অমিত। পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে যশোরে মানববন্ধন। জাতিসংঘে বাংলাদেশ রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনের জোর। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। হাইতিকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে আবারও এককভাবে শীর্ষে ফিরল ব্রাজিল। ফুটবলের এই মহাযজ্ঞে সেলেসাউদের মোট গোল সংখ্যা এখন দাঁড়িয়েছে 241টিতে। এই জয়ে জার্মানিকে পেছনে ফেলার পাশাপাশি নিজেদের গ্রুপেও সুবিধাজনক অবস্থানে চলে গেছে লাতিন আমেরিকার পরাশক্তিরা। রেকর্ডের এই লড়াইয়ে ব্রাজিলের ঠিক পেছনেই রয়েছে জার্মানি। ডাই মানশাফটদের বর্তমান গোল সংখ্যা 239। চলতি বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে 237 গোল নিয়ে শীর্ষে ছিল ব্রাজিল, আর জার্মানির গোল ছিল 232টি। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচগুলোতে সমীকরণ কিছুটা বদলে গিয়েছিল। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারানোর পাশাপাশি গোল সংখ্যায় পিছিয়ে পড়ে ব্রাজিল। অন্যদিকে জার্মানি তাদের প্রথম ম্যাচে কুরাসাওকে 7-1 গোলের বিশাল ব্যবধানে ভাসিয়ে দিয়ে নিজেদের মোট গোল 239-এ নিয়ে যায়। ফলে সাময়িকভাবে ব্রাজিলকে টপকে চূড়ায় উঠেছিল ইউরোপের দলটি। অবশ্য সিংহাসন হারালেও তা পুনরুদ্ধার করতে বেশি সময় নেয়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচেই হাইতির জালে 3 বল পাঠিয়ে নিজেদের শীর্ষস্থান ফিরে পেয়েছে তারা। হাইতিকে হারানোর পর গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে সি গ্রুপের শীর্ষস্থানও এখন ব্রাজিলের দখলে। আগামী 24 জুন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে জার্মানি তাদের পরের ম্যাচে লড়বে আইভরি কোস্টের বিরুদ্ধে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে 3-0 গোলে হারের পর রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের 30তম মিনিটে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির ডান পায়ে ট্যাকল করে মেসি। তবে পোলিশ রেফারি সিজমন মার্চিনিয়াকে ফাউলের বাঁশি বাজালেও মেসিকে কোনো কার্ড দেখাননি। পরে হ্যাটট্রিক পূর্ণ করে আর্জেন্টিনাকে 3-0 গোলের জয় এনে দেন 8 বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। আলজেরিয়ার দাবি, মেসির ওই ট্যাকল ছাড়াও আরও 2টি ঘটনায় তাদের খেলোয়াড়দেরকে কনুই দিয়ে আঘাত করা হলেও রেফারি প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। বিষয়গুলো নিয়েই ফিফার কাছে অভিযোগ জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। ম্যাচ শেষে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, সবাই ঘটনাটি দেখেছে, আমি নিজেও দেখেছি, এর বেশি কিছু বলার নেই। তবে অনেকের মতে ঘটনাটি বিতর্কিত হলেও সরাসরি লাল কার্ড দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তাদের ভাষ্য, ট্যাকলটি বিপজ্জনক দেখালেও এতে ইচ্ছাকৃত আঘাতের প্রমাণ বা অতিরিক্ত শক্তি প্রয়োগের বিষয়টি স্পষ্ট ছিল না। মেসির হ্যাটট্রিককে ম্যাচ জিতলেও এই ট্যাকল নিয়ে বিতর্ক এখনও থামেনি। ফিফা অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও বিষয়টি বিশ্বকাপের নতুন আলোচনার জন্ম দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন সহ বিভিন্ন দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ করছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। আজ দুপুর 2টায় নগরীর সার্কিট হাউস ময়দানে সমাবেশকে কেন্দ্র করে সকালে মাঠ ও মঞ্চ প্রস্তুতের কাজ সম্পন্ন হয়। বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা আসা শুরু করেন সূর্যোদয়ের সাথে সাথেই। সকালেই সমাবেশের প্রধান অতিথি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান খুলনায় পৌঁছান। সার্কিট হাউসে তাকে স্বাগত জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ স্থানীয় নেতারা। খুলনা মহানগর জামায়াতের আমির বিভাগের 10 জেলা থেকে লাখো মানুষের উপস্থিতির তথ্য দিয়েছেন। সার্কিট হাউস ময়দানের পাশাপাশি আশেপাশের সড়কগুলো সমাবেশ স্থলে পরিণত হয়েছে। বিকেল 5টার মধ্যেই সমাবেশ শেষ করার পরিকল্পনা রয়েছে এবং আনুষ্ঠানিক আয়োজনে সমাবেশ শুরুর পর মঞ্চে বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখছেন। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার ভরিতে 2216 টাকা কমিয়ে ভ্যাট সহ 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,26,340 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ সকালে
এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে ভ্যাট সহ প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 2,26,340 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 2,16,192 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,85,691 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,51,690 টাকা নির্ধারণ করা হয়েছে। যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি আয়োজিত মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতায় সততা, বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও নৈতিকতার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তিতে দক্ষ হওয়ার পাশাপাশি তথ্য যাচাইয়ের সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তিনি মাদকমুক্ত যশোর গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং তার দলের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। কর্মশালায় জেলার বিভিন্ন স্থান থেকে 70 জন সাংবাদিক অংশ নিচ্ছেন। সনাতন ধর্মবিশ্বাসীদের মহাবতার পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধা সহ সারা দেশে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার স্বার্থে পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রতিবাদ কর্মসূচিতে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সব শান্তিকামী নাগরিক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। একাত্মতা প্রকাশ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি একটি চক্র মাঝে মধ্যেই বাংলাদেশের অসাম্প্রদায়িক মানুষের মাঝে আঁচড় কাটার চেষ্টা করে। তবে যদি আমরা ধর্মবর্ণ নির্বিশেষে লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশি হিসেবে আমাদের ঐক্যবদ্ধতা বজায় রাখি, কেউ ধর্ম বা বর্ণ পরিচয়ের বিভেদের বেড়াজালে আমাদের আবদ্ধ করতে পারবে না। মানববন্ধনে পূজা পরিষদের নেতৃবৃন্দ এবং অন্যরা তাদের বক্তব্যে ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং কোনো ধর্মের উপাস্য বা প্রতীকের অবমাননা সমাজে বিভেদ ও অস্থিরতা সৃষ্টি করে। এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অবস্থানের মাধ্যমে দেশের শান্তি ও উন্নয়ন নিশ্চিত হয়। ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য প্রদানকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন। একই সঙ্গে বাংলাদেশ উল্লেখ করেছে যে প্রায় 1 দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য দীর্ঘমেয়াদে টেকসই নয় এবং রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায়। আজ নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধান সেখানেই খুঁজে বের করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রায় 12 লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের উপর উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।